সুপ্রিয় দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য বরাবরের মতো আজও সঙ্গে আছেন চারজন বিজ্ঞ আলোচক। আমার ডান পাশে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক এমপি ও সহ সম্পাদক বিএনপি, এবং সর্বডানে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আমার বাম পাশে আছেন ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক এপি পার্টি, এবং সর্ববামে রয়েছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। আপনাদের প্রত্যেককেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রচারণা। বিশেষ করে নির্বাচনের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে প্রার্থীরা। সেখানে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে যেমন পাল্টাপাল্টি বক্তব্য চলছে, সেই সাথে আমরা কোথাও কোথাও দেখছি পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে, যেখানে আমরা কয়েকজন হতাহতের ঘটনাও দেখেছি। এই কারণে আজকে আলোচনার বিষয়টা আমরা ঠিক করেছি সংঘাত সহিংসতাময় প্রচারণায় উৎসব কোথায়। কারণ আমরা দেখছি যে আসলে দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের মধ্যে কিংবা প্রার্থীদের কর্মীদের মধ্যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের সংঘাতময় পরিস্থিতি দেখছি। তাই শেষ পর্যন্ত আমরা আসলেই ভোটের মাঠটা নিরাপদ থাকবে কিনা, সাধারণ ভোটাররা কতটা নিরাপদ, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। শুরুটা করতে চাই নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে। আমরা দেখছি ভোলায় আজকে বোরহানউদ্দিনে বিএনপি জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে, যেখানে 15 জন আহত হয়েছেন। কুমিল্লার 14 গ্রামেও একই ধরনের ঘটনা দেখেছি, যেখানে 7 জন আহতের ঘটনা ঘটেছে। জামাতের প্রার্থীরা অভিযোগ করছেন যে নির্বাচনী জনসভা শেষ করে ফেরার পথে পরিকল্পিতভাবে বিএনপির কর্মীরা জামাতের উপর হামলা চালিয়েছে। বিএনপি কি আসলেই এরকম কোনো হামলা চালাচ্ছে, কিংবা অন্য প্রার্থীদের ঘায়েল করতে গিয়ে মাঠ পর্যায়ে প্রচারণা করতে না পারে সেরকম কিছু কি আসলেই করছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা আছেন এখানে এবং যারা শুনছেন। দেখেন, একজন প্রার্থী যখন বুলেট প্রুফ জ্যাকেট পরে সেটা আবার জনসম্মুখে দেখিয়ে, সাংবাদিকদের দেখিয়ে বুঝায় যে আমি কেমন আছি, সে প্রার্থী কিন্তু বিএনপিরই। কেমন আছি তারপরে কিন্তু বলার আর কোনো প্রয়োজন পড়ে না ভোটটা উৎসব মুখর না ভীতি মুখর। সেই ভীতি মুখরে আমি আজকের জামাত যেটা বলেছে পাল্টাপাল্টি মন্তব্য, আমি ওইখানে যাব না। আমি শুধু ওই জায়গাটায় যেতে চাই, শেরপুরে যে ঘটনাটা ঘটেছে সেটাই যদি জামাত প্রথমে যদি সিটগুলা যদি দখল না করতো, সম্পূর্ণ সিট, যখন দুইটা দলকে ডাকে তখন বুঝতে হবে যে আমার অর্ধেক তার অর্ধেক, ছোট দল হোক বড় দল হোক, একটা জায়গায় কিন্তু সবাই সমান। তো জামাত যখন পায়ে পা লাগায় ঝগড়া করলো এবং সেটা যখন প্রশাসন যখন সমাধানে আসতে পারলো না, তখন বিএনপি একটা জায়গায় গিয়ে ব্যারিকেড দিল। আমি সত্য কথা যেটা সমস্ত জায়গায় পড়েছি আমি সেই জায়গার থেকেই বলছি, ব্যারিকেড দিল। ব্যারিকেডে জামাত তো জেদ করে বসলো ওই ব্যারিকেড ভেঙেই যাবে। এই যে জেদাজেদি পাল্টা, কাউকে না কাউকে কিন্তু সহনশীল হতে হবে। জেদাজেদি, এবং এইখানে করণীয় সরকারের কি করণীয় ছিল? অনেক করণীয় ছিল। সরকার 144 ধারা জারি করতে পারতো, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2 পাশ থেকে অ্যারেস্ট করতে পারত, সরকারের সেনাবাহিনী যাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং তারা জরুরি আইনের মধ্যে আছে তারা কিছু করতে পারত। তারা কিন্তু প্রত্যেকেই নির্লিপ্ত ছিল। এই নির্লিপ্ত থাকার জন্য সরকার কিসের জন্য থাকে? একটা দেশ কেন? তাহলে তো সেই আদিম যুগের মতোই থাকতো যে যার শক্তি বেশি পেশি শক্তি দেখায় আমরা মাইট ইজ রাইটের উপর আমরা সরকার গঠন করব বা আমরা নিজেরা দখল করবো। আগে যেমন ছোট ছোট সামন্ত প্রথায় দখল করতো, তাহলে তো এরকমই হতো। তাহলে তো একটা রাষ্ট্রের করণীয়টা কি? আমার এইখানে ভীষণ দুঃখ লাগে যে মানুষটা চলে গেল, সেও জেদের বশবর্তী হয়ে চলে গেল। যে মানুষটা চলে যাওয়ার জন্য সহায়তা করলো তাদেরও অনেকে আহত হলো, তারাও জেদের বশবর্তী হয়ে করলো। এবং এই জেদ কিন্তু একটা সময় মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়। কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা সরকারের এই কাজগুলোর জন্য নিয়োজিত, প্রশাসন, তারা কেন এই হত্যাকাণ্ডটা হতে দিল? একজনও কিন্তু এই কথা নিয়ে কথা বলে না। দেখেন এই 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 দায়টা কার? এই দায়টা প্রথম দায় হলো সরকারের, কারণ ঝগড়াটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে হয়েছে। কিন্তু বিএনপিকে চাইলে দায়িত্ব বোধের জায়গা আমি থেকে সরে আসতে পারতো। আপনি আমাকে যখন পায়ে পা দিয়ে ঝগড়া করবেন, আমিও তো রক্ত মাংসের মানুষ, আমি কিন্তু উৎসাহ দিচ্ছি না, আমি ওই সময়টার কথা বলছি। আমার যদি 20 জন থাকে, আপনার যদি 5 জন থাকে, আমি তো এমনি আমার হেডম দেখাবো।
সেইখানে প্রভাবটা আপনার যেহেতু প্রভাব আমার আমি বেশি। দেখাবো। সেইখানে হস্তক্ষেপ কারা করে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কি খুব বেশি দরকার ছিল একটা লাশ, 100টা 200টা আহত? তাদের এত দরকার কেন ছিল? তারা কি চায় না রাষ্ট্র ভালো কোনো জায়গায় যাক? আমার সাথে জামাতের অনেক রকম দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু প্রশাসনের কাছে তো এই দ্বন্দ্ব না, তার কাছে অল আর ইকুয়াল। তাহলে যে বা যারা এটা করছে, এই দলগুলো কেন তাদেরকে বলছে না? শুধুমাত্র একটা নির্বাচনের আশায়। সেই নির্বাচনটা আদৌ ভালো হবে কি মন্দ হবে, আমি আবারও বললাম, লাইফ জ্যাকেট পরে কি বোঝানো হয়েছে? লাইফ জ্যাকেটটা কিন্তু কোনো ব্যক্তি আপনার ক্যান্ডিডেট পরে নাই, এটা কিন্তু একটা জাতির সিম্বলিক আমি মনে করি। জি, ব্যারিস্টার মিলি, আপনার কাছেও এই বিষয়টি নিয়ে জানতে চাইবো যে এই যে প্রসঙ্গ যদি তোলা হচ্ছে যে লাইফ জ্যাকেট পরে যাওয়া কিংবা এই যে একজন আরেকজনের বিরুদ্ধে জেদাজেদি, অনেক ক্ষেত্রে হয়তো সংঘাত এমন হচ্ছে যে শেষ পর্যন্ত লাশ পড়ার মতো ঘটনাও ঘটছে। আপনারাও তো একটা জোটের হয়ে নির্বাচন করছেন, মাঠ পর্যায়ে কেমন দেখছেন? আসলে কি বড় দল হিসেবে তারা প্রভাব বেশি খাটাচ্ছে, নাকি জামাত বা আপনারা যারা জোটে রয়েছেন তাদের মধ্যে বেশি প্রভাবটা? প্রথমত আমার সিটটা জোটের সিটটা, সুতরাং আমি এখানে একেবারেই একা। আমার যতটুকু একা করা সম্ভব আমি সেটা করছি। সুতরাং আমি কোনো প্রভাবশালী জোটের প্রার্থীও না, প্রভাবশালী দলের প্রার্থীও না, এবং আমি একজন নারী প্রার্থী। আমার এখানে আমার মানি নেই, মাসেল নেই। আমি যতটুকু আমার সম্ভব আমরা অতটুকু প্রচারণা করছি। আমাদেরকে প্রশাসন প্রথম দিকে না থাকলেও এখন আমি জানি না সংঘাত লাগলে কি হবে। এখন পর্যন্ত সংঘাতের কোনো পরিস্থিতি যায় না, বিকজ আমরা একান্তই মানুষের কাছে যাই, লিফলেট দেই, কথা বলি, এর বেশি কিছু আমরা কোনো নির্বিঘ্নে প্রচারণা করতে পারছেন? জি, নির্বিঘ্নে করতে পারছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এবং আমাদের সাথে ইদানিং একটা করে আমরা দেখি, যখন আমরা প্রচারে যাই একটা টহল গাড়ি থাকে এবং সিভিল ড্রেসে সেনাবাহিনীর লোক থাকে, দু চারজন লোক থাকে। তো অতটুকু নিরাপত্তা আমাদেরকে দেয়া হচ্ছে। বাট যেটা মনি আপা বললো যে প্রার্থীরা কিন্তু নিরাপদ না, আপনার ইকুয়ালি কিন্তু জামাত বলেন, বিএনপি বলেন, স্বতন্ত্র বলেন, আমরা তো হাদিকে দিয়ে দেখলাম প্রার্থীরা তো আমি অনেক দিন ধরে বলে যাচ্ছি যে এখানে ইলেকশনটা যদি আপনি ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি করতে হয়, প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে, যারা ভোট দিতে যাবে তাদের নিরাপত্তার যে দৃশ্যমান পরিবর্তন, যে নিরাপত্তা আছে সেটা দেখাতে হবে, না হলে ভোটাররা কিন্তু আপনি টার্ন আউট করবে না। কিন্তু সেটা আমরা দেখছি না, এবং সংঘাত বা দিন দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে সংঘাতের পরিস্থিতিতে। আমি বারবার বলেছি এবং আগেও বলেছি যে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের বদলে এবার কফিনবাহী নির্বাচন হবে, কারণ লাশ কিন্তু একটার পর একটা পড়ছে। এবং যেটা মনে আপা বললো, লাশের প্রয়োজন মনে হয় যে খুব বেশি হয়ে গিয়েছে। এটা আমিও সেদিন এটা প্রশ্ন করেছি যে দুটো দল মারমুখী অবস্থায় আছে, এমন না যে হঠাৎ করে সংঘাতটা লেগে গেল 5 মিনিটের মধ্যে কেউ টের পেল না। এটা একটা লং টার্ম ধরে মানে বুদবুদ উঠছে, দুই পাশই কিন্তু খুব উত্তেজিত হচ্ছে, দুই পাশই ছাড় দিতে চাচ্ছে না, চেয়ার মারামারি হলো, এক পক্ষের কিছু লোকের চোখও মানে নষ্ট হয়ে গেল। এটা তো খুবই একটা আনফর্চুনেট এবং খুব স্যাড কাহিনী, চোখ নষ্ট হয়ে গেছে। আরেক পক্ষের আপনি চিন্তা করেন কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে একটা মানুষ মারা যায়, মানে একটা জীবন এখানে নেই, আর আমরা এখানে চিন্তা করছি কার হ্যাডাম কত বেশি। কিন্তু আমরা যেখানে জীবনের প্রশ্ন বলছি সেই জায়গায় ভোটাররা কি নিরাপদ? এটাই আমি বলছি যে জীবন নেই, আমরা কিন্তু কার হ্যাডাম নিয়ে কথা বলছি, কিন্তু এই যে রাষ্ট্র ওইখানে যে দাঁড়ায় দাঁড়ায় দেখলো এই মজার চিত্রটা কিভাবে একটা জীবন চলে গেল, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দায়িত্ব অথবা কেউ কি বলেছে যে না উই ফেইলড অ্যাট দিস পয়েন্ট? কেউ কি দায়িত্ব নিয়েছে এখন পর্যন্ত? এই এনআরআই সুশীল সমাজে যখন বসেছিলেন উপদেষ্টারা, তখন কিন্তু ওনারা হাসাহাসি করতেন যে বাংলাদেশে কেউ চেয়ার একবার পেলে আর ছাড়ে না। ওনারা কি এই কখনো দায়িত্ব, জবাবদিহিতা এবং দায়িত্ববোধের জায়গাটা কখনো নিজেকে প্রুভ করেছেন? আরেকজনকে নিয়ে যে কথাগুলো বলেছেন, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এবং এইটার পরিস্থিতির আলটিমেট কি হবে? আমি আজকেও যখন আমি জনসংযোগে গিয়েছিলাম, আমি আমার আসনের মধ্যে এবার তো কামরাঙ্গী চর অ্যাড হয়েছে, তো আজকে আমি কামরাঙ্গী চরে গিয়েছিলাম। বিশাল জায়গা, বিশাল বাড়ি, আমাদের ইমাজিনেশনের বাইরেও, কিন্তু যারা অ্যাকচুয়ালি ওই পথটা হাঁটে নাই বুঝবে না কত বড় জায়গা। প্রচারণা পরের পর্বে শুনবো। না, ওটা বলছিলাম আর কি, যে ওখানে ভোটাররা যখন বলছে যে আপা ঠিকমতো ভোট দিতে পারবো কিনা, তার মানে কি আপনার ভোটারের আস্থাটা তো আপনারা আনতে পারেন নাই, তারাও শঙ্কিত। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি একটু বলবেন নাকি এই যে ব্যারিস্টার মিলি যেটিকে কফিনবাহী নির্বাচন বলতে চাচ্ছেন, ভোটাররাও যদি প্রার্থীরা নিরাপদ না হয়, ভোটাররা নিরাপদ না হয়, তাহলে যেই স্বপ্নের কথা আমরা বলছি গণতন্ত্র পুনরুদ্ধার কিংবা ভোটাধিকার প্রয়োগের যে নির্বাচন বলছি, সেটা আসলে কতটা সাকসেসফুল হবে?
আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা দিয়ে। স্বপ্নের কথা আপনি কেন বলছেন? আমরা ছোটবেলায় দাদা নানির কাছে রূপকথার গল্প শুনতাম এবং সেগুলো একসময় হাওয়ায় মিলিয়ে যেত। আজকে স্বপ্নের কথা আপনাকে কে শোনালো? আমাদের সরকার, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের উপদেষ্টারা একটা স্বপ্নের নির্বাচন করার মতন যে ধরনের যোগ্যতা, সেই প্রচেষ্টা কি তাদের ছিল? আছে? সেই সক্ষমতা কি তাদের আছে? সেই আন্তরিকতা কি তাদের আছে? আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে তাদের সংস্কৃতির কোনো পরিবর্তন হয়েছে? আপনি ঐক্যমত্য কমিশনের বৈঠকে 3 মাস ধরে বসে বললেন যে ফ্যাসিবাদকে বিদায় করেছি, আমরা সবাই ভালো হয়ে গেছি, এবং এই ভালোটা কিভাবে হয়েছি এটা আমরা কাগজে লিখব, তারপরে জনগণের কাছে দিব, তারা গণভোট দিয়ে বলবে, এটিকে তারা সমর্থন জানাবে। আসলে কি তারা ভালো হয়েছে? খাসলত কি পরিবর্তন হয়েছে? আমি নির্বাচন দেখি অনেক বছর ধরে, আমার যতটুকু মনে পড়ে 78-এর নির্বাচন থেকে আমি সরকারগুলোকে যতটুকু, যখন বোঝা শুরু হয়েছে, 86 নির্বাচন বলেন, 88 নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, রাজনৈতিক কর্মী হিসাবে এগুলোর সাথে যুক্ত ছিলাম, আমি দেখেছি সরকারের মধ্যে একটা আন্তরিকতা আছে। তার সক্ষমতা যাই থাকুক না কেন, তার মধ্যে একটা প্রচেষ্টা ছিল, একটা আন্তরিকতা ছিল। এই সরকারের মধ্যে কি আন্তরিকতা আছে? সরকার কি চায় একটা ফ্রি ইলেকশন হোক? সরকার কি চায় যে এখানে রক্তপাতহীন একটা নির্বাচন হোক? সরকার যে গাল গল্পগুলো মারছে, একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন কন্ডাক্ট করার এক্সপিরিয়েন্স কি তাদের আছে? না। তাদের কি সেই গ্রামের সাথে, মানুষের সাথে সংযোগ আছে? না। আপনি বিদেশ থেকে ধরে নিয়ে এসেছেন, সেই পার্টগুলো আমি বাদ দিলাম। একটা নির্বাচনের মৌলিক জায়গাটা হচ্ছে প্রতি বছর নির্বাচনের আগে আপনি একটা সমন্বিত অভিযান চালান অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য। গত 1 বছর সরকারের কাজ মানে হলো, আপনি আওয়ামী লীগ পাইলে কেবল চিলের মতন গিয়ে সো মেরে ধরে আনতে হবে। এর বাইরে অপরাধী ধরার জন্য, আওয়ামী লীগ নির্দোষ আমি এটা বলছি না, আবার আওয়ামী লীগের সবাই যে দোষী এটাও আমি বলছি না, তো সরকারের একমাত্র টার্গেট ছিল আওয়ামী লীগ পাইলেই ধরো। এবং সেটি কোথায় গিয়ে ঠেকলো? সেটা ঠেকলো হচ্ছে, আগে ডিম ফুটে বাচ্চা বের হতো, আর এখন ডিম ফেটে মানুষের মাথা ফেটে যাচ্ছে। আপনার অবস্থাটা সেইখানে গেছে। সরকার এই জায়গা থেকে, পলিটিক্যাল পার্টির খাসলত পরিবর্তন হয়নি। আমি আপনাকে মনে করিয়ে দিই, ডাকসু নির্বাচন কাদের? শিক্ষার্থীদের। জাকসু কারা নির্বাচন করছে? ছাত্রছাত্রীরা, তাই তো? বিশ্ববিদ্যালয়গুলো। আচ্ছা, নির্বাচনের দিন সন্ধ্যাবেলা থেকে পলিটিক্যাল পার্টির নেতা কর্মীরা কেন বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাখবে? আপনারা তো উৎসাহ কেন? ছাত্ররা ইলেকশন করুক, হ্যাঁ করুক, তারা জিতবে, হ্যাঁ জিতবে, এটা ছাত্রদের নির্বাচন। আপনি ফিল্ডে আস্তে আস্তে করে ওয়ার্ম আপ করেছেন, আপনি মাঠটাকে উত্তপ্ত করেছেন, গরম করেছেন। এখন যারা 1 বছর আগে ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য জীবন বাজি রেখে লড়াই করেছে, এখন কি ভাষায় কথা বলছে? মুসলেকা দিয়েছেন, গুপ্ত ছিলেন, কোমর ভেঙে ফেলবো। আমি এটা গত 2 দিন ধরে বলছি, হাসান মাহমুদের বক্তব্যের সাথে আপনি কোনো পার্থক্য পান? কোনো পার্থক্য দেখেন? নওফেলের বক্তব্যের সাথে কোনো পার্থক্য দেখেন? ওবায়দুল কাদের যা বলতো একেবারে সেম ফিরে এসেছে না? এর ভেতর থেকে যারা এই কথাগুলো বলছেন, আপনি ওই যে শাসন, সেই শাসনকে আপনি সাপোর্ট করছেন এবং বলার চেষ্টা করছেন যে ওটা যথার্থ ছিল, পালিয়ে গিয়েছিলেন। এইটার ভেতর থেকে আপনি খোঁচা দিচ্ছেন, কিন্তু এর ভেতর থেকে আপনার মনের কথাটা বেরিয়ে আসছে যে এটা যথার্থ ছিল। এবং আমাদের এখানে আপনি যাই বলেন না কোনো প্রতিযোগিতা, আমরা প্রতিযোগিতা চাই না। তাহলে আমরা প্রশ্ন তুলছি, সামনে যাওয়ার যে আপনি সামনে যেগুলো বলছেন, আমাদের এখানে সুযোগের অভাবে সৎ, আমি এতদিন আপনি করেছেন, এখন আমি করব, এবং আমি শেষ করে দিব এই জায়গাটায়। আপনার নিরাপত্তার ঝুঁকি আছে, আমি আপনার নিরাপত্তার ঝুঁকি, আমি বলছি না যে আমার নিরাপত্তা বাড়ান, আমি বলছি কি, ওনাকে কেন আপনি নিরাপত্তা দিচ্ছেন? আপনি কেন বাসের মধ্যে চলছেন? কেন বাসের মধ্যে চলছে আপনি জানেন না? তার অর্থ হচ্ছে, আপনি ওই যে এতদিন আমরা শুনেছি যে অমুককে হত্যাযোগ্য করে তুলতে চায়, আমি এখানে দেখতে পাচ্ছি
রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি হত্যাযজ্ঞ করে তুলতে চাইছেন। আপনি দাবি করতে পারেন যে তাকে যদি বাড়তি আপনি সুযোগ সুবিধা দেন, নিরাপত্তা দেন, আমাকেও দিবেন, আপনি সেটাই বলছেন না। আপনি বলছেন ওনাকে কেন বাড়তি নিরাপত্তা দিচ্ছেন। তার অর্থ হচ্ছে আমি চাই আপনি আপনার বিনাশ হোক, এখানে আপনি আক্রান্ত হন, আপনাকে কেউ মারুক, আপনার উপরে বোমা হামলা হোক। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে এই যে প্রতিশোধের যে জায়গাটা, প্রতিহিংসার জায়গাটা, এটা গণ অভ্যুত্থানে ছিল না। আজকে আমাদেরকে এসে কি বলতে হচ্ছে, আমাদেরকে যদি ভোট দেন আমরা ওসমান হাদি হত্যার বিচার করব। কেন? ওসমান হাদি হত্যার বিচার করার দায়িত্ব সরকারের। যে সরকার জাতীয় শোক দিবস করলো, যে সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, কেন সেই সরকারকে আপনি সন্দেহের তালিকায় রেখেছেন? সন্দেহের দৃষ্টিতে দেখেন, বিচারের দায়িত্ব তো তার। সেই সরকার কেন আপনাকে, হ্যাঁ, আপনি এটাকে বিক্রি করছেন। সুতরাং আপনাকে এই পরিস্থিতি অনিবার্য, এটা আপনার ললাটের লিখন, আপনাকে ভোগ করতে হবে। জি, ব্যারিস্টার শাকিল, অ্যাডভোকেট শাকিল, আপনার কাছে এই প্রসঙ্গ ধরে জানতে চাইবো যে এই প্রতিশোধ বা প্রতিহিংসার যে রাজনীতির কথা বলা হচ্ছে, ভোটের মাঠে এখন যে আমরা চিত্রটা দেখছি, আপনি তো এনসিপি যেহেতু দায়িত্বে রয়েছেন, আপনারা আসলে মাঠটা কিভাবে দেখছেন? এই প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি আসলে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের? দেখুন, আমরা চেয়েছিলাম যে 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে। সব দলগুলো মিলে যেরকমভাবে আমরা রাস্তায় নেমেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, ঠিক সেভাবে আমরা বাংলাদেশে গড়ার জন্য কাজ করব। কিন্তু 5 আগস্টের দিন বিকেল থেকে দেখলাম যে সবাই ভিন্ন ভিন্ন জায়গায় চলে গেল, ভিন্ন ভিন্ন মত, সবাই তার অধিকারটা চায়, বা সবাই ব্যক্তিগত স্বার্থ চায়, দলের স্বার্থ চায়, দেশের স্বার্থটা কেউ এভাবে ভাবা শুরু করেনি। এটা হলো কেন? এটা তো দেখেন, সবাই তো একটা মোহনায় মিলেছিল। ওই যে মোহনায় মিললো, যখনই দেখলো যে এখন তো ক্ষমতার জায়গাটা আমি পেয়ে যাচ্ছি, ধরেন একজন ভাবলো যে এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে আমি তো ছিলাম সেকেন্ড পার্টি, সো আমি ক্ষমতায় যাব। অন্যজন ভাবছে যে না, আমার তো বড় পার্ট ছিল, আমি যাব ক্ষমতায়। এই যে ক্ষমতার দ্বন্দ্বটা শুরু হয়ে গেছে। কিন্তু আমরা পারতাম একটা জাতীয় সরকার করে কিংবা আরেকটু বেটার গভর্নমেন্টটাকে রান করার জন্য কাজ করতে, এটা আমরা কেউই করি নাই। এক, দুই হচ্ছে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে ইলেকশন যখন হবে, এটা আমরা হব প্রতিযোগী, আমরা প্রতিদ্বন্দ্বী হব না। কিন্তু ভোটের মাঠে আমরা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছি, প্রতিযোগিতা আমরা করছি না, আমরা ভালো কাজ দিয়ে প্রতিযোগিতা করছি না। আমরা যেটা করছি, আমরা বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছি, বিভিন্ন জায়গায় আঘাত করছি, কোথাও কোথাও আমরা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছি, যেগুলো আমাদের মধ্যে আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছে। দেখুন, কে লুকিয়েছিল, কে শুকিয়েছিল, কে কোথায় ছিল, এর চেয়ে বড় বিষয়টি হচ্ছে সবাই কিন্তু বাস্তবতার কারণে ছিল। ধরুন তারেক রহমান বিদেশ ছিল, উনি কি ওখানে পালিয়েছিলেন? নো, উনি তো প্রবলেমের জন্য গিয়েছিলেন, সবাই জানেন। ধরেন জামাত শিবিররা বিভিন্ন জায়গায় আসতে পারে না মাঠে, কেন পারে নাই? কেউ দেখলে মেরে ফেলছে, এগুলো বাস্তবতা ছিল। আমার কাছে মনে হয় যে এইগুলো নিয়ে কথা না বলে বেটার আমরা কথা বলি রাষ্ট্রকে কী করে ডেভেলপ করব। আমার কোনো দল কিন্তু এখন বলে নাই যে আমি আফটার ইলেকশন কীভাবে দেশটা চালাবো। কিন্তু এই গুপ্ত সুপ্ত বিষয়গুলো সামনে আসলো কেন? এই যে সামনে আসছে বিকজ অফ, আমি মনে করছি এটা বললে মনে হয় মানুষ আমাকে ভোট দিবে, মানুষ আমাকে বেশি কাছে টেনে নিবে, কিন্তু এটা মানুষ টানছে না, মানুষ আপনাকে আরও বেশি নেগেটিভ দিচ্ছে। আমি একটু কথা বলতে চাই যে আজকে বাংলাদেশ ইলেকশনে যে পরিবেশটা হচ্ছে, পরিবেশটা সুন্দর নয়। কয়েকটি বিষয় বলি। ধরুন আপনাকে থ্রেট দেওয়া হচ্ছে, আপনি প্রার্থী কিংবা আপনার প্রার্থী মানুষদের থ্রেট দিচ্ছে, তো থ্রেট দিলে আপনি কী করছেন, একটা অভিযোগ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তার কাছে যে ভাই আমার এই ব্যক্তিকে থ্রেট করা হয়েছে, অপোজিট পার্টি কিংবা ওই ব্যক্তি করেছে। সে কী করছে, পাঠিয়ে দিচ্ছে সিভিল জজের কাছে। এখন নিয়ম হচ্ছে গভর্নমেন্টে যে একটা সিভিল জজ আছে যিনি এই ইলেকশন মনিটরিং করছেন, যিনি বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। সিভিল জজ একটা পেপার দিচ্ছেন, কি আদেশ দিচ্ছেন যে আপনি আগামী এই তারিখে হাজির হবেন আমার আদালতে, উনি আসবেন, তারপর উনি সাক্ষ্য নেবেন, তারপর উনি বিচার করবেন, দেন এটাকে সমাধান করবেন। লম্বা নিষ্পত্তি প্রসেসে তো আপনি থ্রেট কমাতে পারবেন না। বেটার হচ্ছে আপনাকে অভিযোগ করেছে, এখন আপনি সামারি ট্রায়াল করে ফেলেন, বা মোবাইল কোর্ট টাইপে গিয়ে আপনি ইনস্ট্যান্ট টাইপ করে ফেলেন। তারা বলছে কি মোবাইল কোর্টের নিয়মটা হচ্ছে যে আমার সামনে দোষ স্বীকার করতে হবে কিংবা আমার সামনে ঘটতে হবে। আপনি আইনটা চেঞ্জ করে ফেলেন একটু করে, যে ইলেকশনের সময় যদি কোনো অভিযোগ পাই ইনস্ট্যান্ট আমি গিয়ে সেটার অভিযোগের শুনানি করে এটার আমি একটা বিচার করব। তাহলে পরের দিন কিন্তু বিচার করলে অন্য কেউ সাহস করবে না। এবং দেখা যাচ্ছে আমরা এরকম দেখেছি, আমরা অনেক জায়গায় অভিযোগ দিয়েছি যে আমার নেতার উপর মারা হয়েছে, আমার কর্মীকে মারা হয়েছে, আপনারা স্পেসিফিক সময় স্পেসিফিক ডকুমেন্ট সব কিছু দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী এটার কোনো অ্যাকশনই নেয় নাই। ইভেন এটাও বলেছি যে আপনি অ্যাটলিস্ট ওই গ্রাম দিয়ে একবার ঘুরে আসেন, দিনে একবার যান, তাহলে ওখানকার মানুষজন ভয় পাবে যে না আর্মি আসছে বা পুলিশ আসছে, অ্যাটলিস্ট আমরা কিছু করলে তার অ্যাকশন নেবে। কারণটা কি? কারণটা হচ্ছে একটা হচ্ছে অনীহা, যেটা ভাই বলছিলেন যে ইচ্ছা শক্তির অভাব রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে তারা মনে করছেন হয়তো যে আমাকে তো এত বেশি গুরুত্ব দরকার কি, ওরাই তো করছে। ধরুন আজকে ছোট দল বলছে বলে, এটা হতে পারে, ছোট দল বলতে এটা হতে পারে, কিন্তু আমি মনে করি ছোট বড় বিষয় না, বিষয় হচ্ছে রাষ্ট্রের কাছে দায়বদ্ধতা কতটুকু। দেখেন বাংলাদেশে
আমি ধরে নিলাম যে পুলিশ কাজ করতে পারছে না, পুলিশের প্রবলেম আছে, পুলিশ মেন্টালি এখনো ওভাবে আসতে পারি নাই, কিন্তু আর্মিকে নামানো হয়েছে কেন? আর একটা সময় আর্মিকে দেখলে আমরা ভয়ে দৌড়ে পালাতাম যে আর্মি আসছে, সো সবাই বাদ দিয়ে দাও। এখন আর্মিকে মানুষ গালিগালাজ করছে বিকজ অফ আর্মি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ধরার কাজের বাইরে আর্মির কোনো কাজ করে না। আমি আমার এলাকায় দেখেছি যে সকালবেলা আর্মি গিয়ে রাস্তা দাঁড়ায়, মোটরসাইকেল ধরছে, কাগজ আছে কিনা, হেলমেট নাই, জরিমানা করো। বাট তার কাছে অস্ত্র উদ্ধার করা, তার কাছে সন্ত্রাসী ধরা, ওয়ারেন্টের আসামি ঘুরছে, আপনি অ্যারেস্ট করছেন না, কগনিজেবল অফেন্সের আসামি ঘুরছে রাস্তা, আপনি অ্যারেস্ট করছেন না। তাহলে কি নির্বাচনের দিনগুলি আরো সংঘাতময় হতে পারে? অবভিয়াসলি হতে পারে। এবং আমার তো মনে হয় যে 5 আগস্ট, এই 5 ফেব্রুয়ারি পরে, অর্থাৎ যখনই ইলেকশনের সময় থাকবে আর 5-7 দিন, তো এটা আরও বাড়বে। কারণ যখনই দলগুলো দেখবে যে আমাদের একটা মুহুর্মুহু পরিস্থিতি তৈরি হচ্ছে এবং কার দিকে কতটুকু এগিয়ে যাচ্ছে, হয়তো ধরেন এক দল ভাবে আমার লোক বেশি, ও ভাবে আমার লোক বেশি, তখনই সংঘাতটা বাড়তে পারে। এই সংঘাতটা কমানোর একমাত্র উপায় হচ্ছে আপনাকে প্রিভেন্টিভলি আগাতে হবে। আপনাকে যেই মেজারগুলো আছে আপনি আগেই অ্যাকশন নেন, তাহলে কমে যাবে। আপনি যদি মনে করেন যে আগে ঘটুক, অ্যাকশন পরে নিব, তাহলে এটা কমবে না। এবং ইসির পক্ষ থেকে আমি এখন পর্যন্ত যে সংঘাতগুলো হয়েছে গত 5-7 দিন 10 দিনে, কোনো স্টেপ নেওয়া কিংবা কোনো বিবৃতি আমি দেখি নাই, যেটা খুবই ন্যাক্কারজনক। আমার তো মনে হয় অনেক ক্ষেত্রে কি নীরব ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা নীরব ভূমিকা পালন করছে এক, দ্বিতীয় হচ্ছে তারা অনীহা আছে, নেগলিজেন্স আছে, এবং এটি খুবই খুবই খারাপ। এবং দেখেন, একটা বিষয় বলতে বাধ্য হই, যেটা ভাই একটু আগে বলছিলেন, যে আমি ইলেকশন কমিশনকে বলবো যে এর আগে যারা ছিলেন আওয়ামী আমলে, তারাও কিন্তু ন্যাংটা ইলেকশন করেছে, অর্থাৎ ইলেকশন করেছে, রাতের ভোট করেছে, কিন্তু তারা স্মার্ট ছিল, এদের চেয়ে স্মার্ট ছিল, তারা চুরি করছে, স্মার্টলি করার চেষ্টা করেছে। বাট এরা খুবই আনস্মার্টলি কাজ করছে। কেউ কেউ তো মনে হচ্ছে বয়সের ভারে নুজ্জ হয়ে পড়ছে, বয়সের ভারে কোনো কাজ করতে পারছে না, কথা বলতে পারছে না, একটা অ্যাকশন নিতে পারছে না, কোনো বিষয় নিয়ে একটু স্টেপ নিবে, এটা করতে পারছে না। জি, আমরা নীলফার চৌধুরী মনি আপনার কাছে একটু আসতে চাই। এই যে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি আজকে একটি বিষয় উল্লেখ করেছেন, যারা ষড়যন্ত্র করবে কিংবা যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারাই গুপ্ত। আবার জামাত আমি নিজে পাল্টা অভিযোগ করেছেন, যারা আসলে নিজেরা গুপ্ত ছিল কিংবা তারা নিজেরা গুপ্ত হয়ে অন্যের উপর দোষারোপ করছে। জানার বিষয় হচ্ছে কার অভিযোগটা সত্য, আর গুপ্ত সুপ্ত বা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? শোনেন, বলে না যে কেউ যদি কারোর সঙ্গে না পারে, তো ওই যে তুই পানি ঘোলা করিস না, তোর বাবা করছে, তোর বাবা না করলে তোর দাদা করছে। হরিণ আর বাঘের গল্পটা আমরা শুনেছি অনেকেই। ঠিক এই অবস্থায় চলছে। আপনার এই গুপ্তটাকে অন্য মিনিংসে নিয়ে গেছে যারা গুপ্ত, যারা নিজেকে গুপ্ত পরিচয় দিয়ে থেকেছে, আওয়ামী লীগের সাথে এক টোনে কথা বলেছে। ওই যে বলে না যে, কে যেন বললো যে আবরার যখন মারা হয় তখন যারা গুপ্ত ছিল তারা কিন্তু আবরারের বিপক্ষে মিছিল করেছে, আর যারা মেরেছে তারা তো তারাই। তো এই এরা হলো এরকম যে নিজের বিপক্ষে তারা কথা বলতে পারে, কথা বলেছে একটা সময়, এখন তারা বের হয়েছে। আপনার গুপ্ত এবং এই সুপ্ত, এরা নিজেরা নিজেকে প্রকাশ না করলে, আওয়ামী লীগ যদি না পালায় যেত, আওয়ামী লীগ যদি এইভাবে যদি স্থগিত বা নিষিদ্ধ না হতো, গুপ্তরা কিন্তু বের হতো না। একটা 5ই আগস্ট না হলে আওয়ামী লীগেরটা আমরা জানলাম। এটা কি তাদের বাঁচার কৌশলও হতে পারে? না, এটা বাঁচার কৌশল না। এটা আমি একটা কথা তাদের পক্ষে এটা বলতে চাই, একটা সময় সব কিছুই যে বলে না মুমূর্ষু রোগীর জন্য, এখানে আমরা সবাই প্রায় ইসলাম ধর্মে অনুসারী, মুমূর্ষু রোগীর জন্য সব কিছু হালাল। তো তাদের যখন অনেক লোকরে ফাঁসি দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, তখন ওইটার জন্য ঠিক ছিল হয়তোবা, কিন্তু সব সময়ের জন্য না। তারা কিন্তু সব সময়ের জন্য এটা করে প্রত্যেকটা দলে। আমি এখন প্রতি 3 জনের সঙ্গে কথা বললে আমার মনে হয় এ কি গুপ্ত, আমি যার সাথে কথা বলছি সে কি সত্যি আমার লোক নাকি কার লোক। এই যে মানুষের বিশ্বাস ভঙ্গটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এটা যে কি পরিমাণ, মানে কলেরা বসন্তের চেয়ে এটা বেশি ভাইরাস, আমি মনে করব করোনার চেয়ে বেশি ভাইরাস। কারণ এটা মানুষের বিশ্বাসকে ধ্বংস করে ফেলে। আজকে যে তারা যে আমাদের কথা এই কথাটা বলছে, আপনি যে কথাটা বললেন, তারা বলছে আমরা যারা লুকিয়েছিলাম, অনেকগুলো মামলা নিয়ে পালিয়েছিলাম, তারাও পালিয়েছিল, লুকিয়েছিল, ওটা কিন্তু এখানে আসে না। এখন ওই যে বলে না যে তোর নাম কি, কয় আব্বাস, কয় তোর দিব গাব গাছ, কয় তোর নাম কি, কয় বসির, কয় তোর দিব আম গাছ, কয় মিলল না, কয় ছিল্ল তো। তো এদের হচ্ছে এরকম ছিল্ল তো, ছেলার জন্য তারা বলতেছে আমরা এটা গুপ্ত। আরে আমরা তো হুলিয়া নিয়ে আমরা পালিয়েছিলাম, এই হুলিয়ার মধ্যে পালায় কিন্তু জনি কিন্তু ধরা পড়া একটা গুলিতে মারা যায় না, 19টা-20টা গুলিতে মারা গেছে। চিটাঙ্গে শাহ আলম কিন্তু মেরে উল্টা করে ফেলে বেঁধে তারে ক্রস ফায়ারে দিয়ে উল্টা করে ফেলে রাখছে। এরকম কিন্তু
অসংখ্য আমাদের নেতাকর্মীরা, ইলিয়াস আলী গুম হয়েছে, আর চৌধুরী আলম গুম হয়েছে, এরকম অসংখ্য গুম খুনের আমরা সাক্ষী আমাদের। তো সেইখানে এটাকে যদি আপনি গুপ্ত বলেন, এই লুকিয়ে থাকাটাকে যদি গুপ্ত বলেন, তাহলে তো আপনি কোনো ডেফিনিশনই জানেন না গুপ্ত কি আর সুপ্ত কি। যেটা তারেক রহমান সাহেব এখন কোনো মিটিংয়ে গেলে যখন বক্তৃতার খুব ক্ষুরোধার মোমেন্টে যখন স্লোগান দিচ্ছে, তখন বলে এই তুমি কি গুপ্ত? তার মানে কি, আমার বক্তব্যের যখন একদম চরম পজিশনে, তখন যে ডিস্টার্ব করে সে নিশ্চয়ই আমার লোক না। তার মানে কি বিএনপির মধ্যে গুপ্তরা এখন লুকিয়ে অবশ্যই আছে? আমরা সন্দেহ করি, অবশ্যই। কি বলেন আপনি? বিএনপি কেন, আমি বামকেও সন্দেহ করি। আমার সাথে বামের একজন, আমি একটা বামকে পছন্দ করি, একটা যেটাই হোক, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, আমি একজন বামের সিনিয়র নেতাকে বললাম ওই ছেলেটাকে আমার ভালো লাগে, হ্যাঁ, সে আমাকে কিচ্ছু বলেনি সেদিন। তার 2-3 মাস পরে আমাকে একদিন বলল, আপনি বলছিলেন না তাকে ভালো লাগে? সেও কিন্তু আপনার সন্দেহের ঊর্ধ্বে না আমাদের, সেও যে গুপ্ত এই সন্দেহের ঊর্ধ্বে না। তাহলে আপনি বুঝেন যে আমরা কোথায় আছি, আমাদের কোনো একটা জায়গায়। অথচ যারা বাম করতো আমরা কিন্তু তাদেরকে অন্য চোখে দেখতাম বিশ্ববিদ্যালয় থেকে, এগুলো একটু ভালো লেখাপড়া জানে, মাঝে মধ্যে লিপস্টিক পার্টি বলতাম, সরি, কিন্তু কিন্তু না, আমার সময় বলবো না, এরা বলেন। পড়ালেখা করে, আমি পক্ষে বলছি, এরা পড়ালেখা করে, এরা মেধাবী, এরা মেধাকে ব্যবহার করে সুন্দর সুন্দর চিকা লেখে। আমি অনেক চিকা পছন্দ করতাম তাদের, আমি ফলো করতাম। তো সেইখানে তাদের মধ্যে যখন সুপ্ত আর গুপ্তর মধ্যে ঢুকে গেছে, তাহলে বাদ থাকলো কারা বলেন? জি, বাদ থাকলো কারা? আমি তো ভীষণভাবে শঙ্কিত, এই বাংলাদেশটা ধ্বংস হওয়ার একটা বড় জায়গা, এই জায়গাটা। এখান থেকে যদি না সরে এই দেশের মানুষরা, তাহলে এই দেশটাকে ভালোর জায়গায় নিতে পারবে না কেউ। জি শরীফ, আপনার আমি যদি আপনার আমি বলি, আমি যদি আপনার সম্পূর্ণ তথ্যটাই জানি, আমি এটা সাপ্লাই দিলাম, আমি ওর তথ্য জানি ওটাও সাপ্লাই দিলাম, আমি ওর তথ্য জানি ওটাও সাপ্লাই দিলাম, তাহলে তো আর কারো কোনো আলাদা কোনো পজিশন থাকলো না, আলাদা কোনো ব্যক্তির জায়গায় থাকলো না। জনাব শরীফ, আপনি যোগ করবেন কিনা, আপনাদের মধ্যেও আসলে এরকম গুপ্ত লোকজন আছে কিনা? ধন্যবাদ। এই বিতর্কগুলো আসলে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ইলেকশনের যে জায়গাটা, আপনার মনে থাকার কথা, এর আগে তর্ক বিতর্ক যেগুলো হয়েছে, বালির ট্রাক সরাতে পারো না, কাউন্টার হচ্ছে 12 বছর অফিসের তালা খুলতে পারো না, এগুলো মনে আছে তো? সেগুলো হয়েছে, কিন্তু আমাদের এখানে কি আসলে সেগুলো হওয়া উচিত ছিল? না। একটা গণ অভ্যুত্থানের পরে আপনার নতুন করে যে রাজনীতির বিনির্মাণের যে জায়গাটা, এবং আপনি খেয়াল করবেন যে আপনার একটা এই আন্দোলনটা, এই গণ অভ্যুত্থানটার পেছনে একটা ফিলোসফিক্যাল গ্রাউন্ড ছিল। আপনি কি বলেছিলেন? বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন। তার মানে হচ্ছে আপনার সোসাইটির মধ্যে গ্রামের থেকে শহর, এই প্রতিষ্ঠানটা ওই প্রতিষ্ঠান, এই পরিবারটা ওই পরিবার, এই শহরের মানুষের 4-5% মানুষের হাতে পুরো সম্পদ, 50,000 টাকা এক ব্যক্তি লোনের জন্য অফিসে অফিসে ঘুরে বেড়ান, লোন পান না, ঢাকায় শত শত হাজার কোটি টাকা লোন নিয়েছে, তাকে কেউ ধরে না, তিনি সব কিছুর ঊর্ধ্বে, তিনি জনপ্রতিনিধি হবেন। এই জায়গাটাই অ্যাটাকটা করা উচিত ছিল, এই জায়গাটা হিটটা করা উচিত ছিল, তর্কটা হওয়া উচিত ছিল এই জায়গায়। কিন্তু আপনি এই গণঅভ্যুত্থানের যারা একেবারে বেসিক, সেই গরিব মানুষের ভাবনাটা আপনার মাথায় আসেনি। শিক্ষার্থীদেরকে নিয়ে আপনি কোনো কিছুই ভাবেন নাই। যে শিক্ষার্থীরা সবার আগে জীবনটা দিল, আপনি 3-0 অমুক তমুক সব কিছু বললেন, কিন্তু শিক্ষার্থীদের জন্য কিচ্ছু বললেন না। এবং এই যে গণ অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার যারা, আপনার এই গণ অভ্যুত্থানের যে পাটাতনগুলো একটা একটা করে আপনি ধ্বংস করে ফেলেছেন। আপনার পেছনে এখন লোক নেই কেন? কারণটা হচ্ছে যে আপনি তো প্রত্যেকটা জায়গায় আঘাত করেছেন, এবং মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোনো প্রতিশ্রুতি আপনি রক্ষা করেন নাই। গরিব মানুষের জন্য, শহর সেটা গ্রামের হোক, কোনো ভাবনা কি আপনার মধ্যে আছে? কোনো ভাবনা কি আপনার মধ্যে ছিল? আপনি এদেরকে দূরে সরিয়ে দিয়ে, সেকেন্ড হলো আপনার পরিস্থিতি ইমপ্রুভ করার জন্য আপনি কয়েকদিন আগে পুলিশের আইজিকে কি একটা অভিযোগে অভিযুক্ত করে তারপরে তাকে গ্রেপ্তার করতে হবে, কয়েকদিন ধরে তার পিছনে লাগলেন। সেনাবাহিনীকে অ্যাটাক করলেন, ক্যান্টনমেন্ট থেকে একখান করে ইট আপনি খুলে আনবেন। আপনি কোন প্রতিষ্ঠানটার পেছনে লাগেন নাই, কার মরালি কাকে আপনি অ্যাটাক করেন না। এবং যারা এই কাজগুলো করেছে, আমাদের সরকার, আমাদের প্রধান উপদেষ্টা বলেন, তাদেরকে নিয়ে কফি খেয়েছেন, তাদেরকে নিয়ে চা খেয়েছেন, তাদেরকে নিয়ে স্যান্ডউইচ খেয়েছেন। আজকে আপনি এই বাহিনীগুলোর উপরে, একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে বলে
যে যা ওই অস্ত্রগুলো যাদের কাছে আছে তারা এই সময় এটা ব্যবহার করবে না? কিভাবে আপনি জানলেন? সেই নিশ্চয়তা কোত্থেকে পাই? সেই নিশ্চয়তা আপনি কোথায় পেলেন? আপনার সাথে সংযোগ আছে তো? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওদের সাথে। তো প্রথমেই যেটা হওয়া উচিত ছিল, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে তাকে ইনভেস্টিগেশনের আওতায় আনার কথা না? এবং ভবিষ্যতে এই অস্ত্রগুলো যদি উদ্ধার করার জন্য কোনো শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চালায়, আমি আপনাকে বলে দেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন? কারণ এই তথ্যটা এবং কোন টাইমে, ঠিক নির্বাচনের আগে আগে এই যে সময়কালে এই অস্ত্র যে ব্যবহৃত হচ্ছে না, আপনি নিশ্চিত? কিন্তু আমরা তো এই যে দেখেছি, গোলাগুলি, এই অস্ত্র উদ্ধার করতে গিয়ে একজন প্রার্থীর মানে গুলিতে নিহত হওয়ার কথা শুনেছি আমরা, মানে এই ধরনের ঘটনাগুলো এই যে উদ্ধার করতে গিয়ে আমার যে পয়েন্টটা, সরকারকে যে ধরনের দৃঢ়তা থাকা দরকার ছিল, সরকারকে যে ধরনের তার কাজের প্রতি মনোযোগ থাকা দরকার ছিল, সরকারের সেই দিকে মনোযোগ নাই। তার মনোযোগ হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে পোর্ট দিয়ে দিতে হবে, তার মনোযোগ হচ্ছে নভেম্বরের অমুক তারিখে করিডোর দিয়ে দিতে হবে। তার মাথার মধ্যে এই যে কথাগুলো বলে না, আমি শুরুটা করেছিলাম যে ছোটবেলার দাদি নানিদের সময় রাজা উজির মারার যে গল্প না, এই গল্প বলে আপনাকে একটা দিকে এনগেজ করে রাখে, আর ভেতরে ভেতরে তার নানা রকমের। আজকে কয়েকটা পত্রিকা এসেছে যে এই সরকারের সবথেকে বড় আগ্রহের জায়গাটা হচ্ছে প্রতিরক্ষা বিষয়ক যত ধরনের কেনাকাটা আছে সে সেই কাজটা করছে। কিন্তু শেষ মুহূর্তে এগুলো করার কারণ কি? শেষ মুহূর্তে একটা বিজ্ঞাপন ছিল, মনে পড়ে? বেশি স্বাদ বেশি লাভ বেশি কাপ চা, স্টারশিপে বেশি কাপ চা। এই কেনাকাটা যত হবে ততই হচ্ছে বেশি কাপ চা। এবং এই কেনাকাটা হচ্ছে কোথায়? গত পরশুদিন বণিক বার্তা লিড নিউজ করেছে, এই কেনাকাটাগুলো হচ্ছে সব সিঙ্গাপুরে। আমরা যাদেরকে গত 15 বছর দেখিনি কোথাও, পাবলিকের মধ্যেও দেখিনি, অনলাইনেও দেখিনি, তারা সবাই এসে বসেছে। ঠিক আছে, মামার বাড়ি ঝড়ের দিন আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। আপনি বলেন তো, আলী রিয়াজকে গত 15 বছর আপনি কোথায় দেখেছেন? আপনি খলিলুর রহমানকে কোথায় দেখেছেন? তারা সবাই এসেছে, তাদেরকে আনা হয়েছে, সিঙ্গাপুরে বসে ডিল হচ্ছে। কারা করছে আমি সেটি বলবো না। এর সাথে কি ভূ রাজনৈতিক কোনো সম্পর্ক? অবশ্যই আছে, অবশ্যই আছে। তা না হলে আপনি ক্ষমতার থেকে চলে যাওয়ার 11 দিন আগে আপনি বিমানে ইলেকশন সময়, যখন ইলেকশন হচ্ছে তখন ইলেকশন সচিবকে আপনি নির্বাচনের 14 দিন আগে আপনি বিমানের ডিরেক্টর হিসাবে কেন নিয়োগ দেন? কারণ হলো যে এখানে যতগুলো বড় হাঁস আছে, সোনার ডিম দেয়, তার একটা হচ্ছে বিমান, বিমানের যে কেনাকাটা। এবং আমি শেষ করে দিচ্ছি এই জায়গাটায়, এই সরকার যাদের একটা বড় অংশ 1/11-এর সময় সক্রিয় ছিলেন, তারা এমন কতগুলো কাজ করে যাচ্ছেন। নতুন যে সরকার আসবে, সেটা যে সরকারই আসুক না কেন, এনসিপি আসুক, জামাত 10 দলীয় জোটের আসুক, বিএনপি আসুক, তারা পদে 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 নানা রকমের প্রতিবন্ধকতার শিকার হবেন। জি, অ্যাডভোকেট শাকিল, আপনার কাছে এই একই প্রসঙ্গ জানতে চাইবো যে এই একটু আগে আমরা যেই গুপ্ত নিয়ে কথা বলছিলাম, যেটা নীলুফার চৌধুরী মনি বলছিলেন, গুপ্ত হয়তো দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, গুপ্তরাই। এখন প্রশ্ন হচ্ছে, যেই গুপ্ত নিয়ে এত কথা, তাদের সাথেই আপনারা কেন জোটে গেলেন? বা যেটা আজকে তারেক রহমান বলেছেন, যাদের 16 বছর দেখা যায়নি, যারা 5 তারিখে পালিয়ে গেছে, তাদের সাথে মিলেমিশে ছিল, তাদের সাথে আপনারা তাল মিলালেন কেন? দেখুন, এই বিষয়টি আমি বলবো যে তারেক রহমানের জায়গা থেকে এটা বলা কোনোভাবে যৌক্তিক না। গুপ্তবার যদি বলতে হয়, যদি ওনারা জামাতকে গুপ্ত বলেন, তো জামাতের সঙ্গে তারা কেন ছিলেন গত 20 বছর? জামাতের সঙ্গে মিলেই তো আন্দোলন করে, গুপ্তের কথা বের হয় না। তো একসাথে মিলে তারা আন্দোলন করেছে, সরকার গঠন করেছে। ইভেন গত আওয়ামী আমলেও তো বিএনপির বেশিরভাগ আন্দোলন সফল করেছে জামাতের লোকজন। এবং দেখেন, 29 ডিসেম্বর 2013 মার্চ ফর ডেমোক্রেসির দিন, যেদিন বেগম জিয়া বের হতে পারছিলেন না, ঢাকা শহরের লাখো লাখো মানুষ কিন্তু উপস্থিত ছিল। ইভেন আই ওয়াজ দেয়ার, আমিও ছিলাম আন্দোলনের জন্য। কিন্তু বিএনপির একজন নেতাকেও বাইরে আমরা আসতে দেখি নাই। সেদিন তো হাসিনা পতন হওয়া ছিল একদম মানে ম্যাটার অফ মিনিটস, আসে নাই। সেদিন কিন্তু পুলিশের গুলিতে শিবিরের একজন মারা গেছে রামপুরাতে, তারা একটা ছোট মিছিল করেছিল। তাহলে গুপ্ত ওয়ার্ডটা তো বলাটা উনি শুরু করেছেন। এটা হচ্ছে রাজনৈতিক ভাঙনটা শুরু হয়েছে এখান থেকেই। কাদা আপনি যদি মারেন আমিও একটা মারবো, আপনি ইট মারলে আমি পাটকেল মারবো, এইটা শুরু হয়েছে। এই শুরুটা কোনোভাবেই একটা দলের প্রধানের কাছ থেকে আমরা আশা করি নাই। দ্বিতীয়টি হচ্ছে যে মিলেমিশে ছিলেন, এই কথা বলতে হলে তো আমাদেরকে বলতে হয় মিলেমিশে তো তাহলে ওনারাও ছিলেন।
ধরেন বিএনপির যারা সেন্ট্রাল মূল নেতা ছিল বেশিরভাগই তাদের ব্যবসায় ফুলে ফেপে উঠেছে, বেশিরভাগই তাদের খুব লাইফস্টাইল লিড, ভালো ভালো লাইফস্টাইল লিড করেছেন। কয়জন সেখানে খুব বেশি প্রবলেম ফেস করেছেন? বরং সেখানে তো যাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে জামাত শিবিররা বেশি প্রবলেম ফেস করেছেন। জামাত এবং শিবিরের সবচেয়ে বেশি লোক মারা গেছে, সবচেয়ে বেশি গুম হয়েছে, সবচেয়ে বেশি জেলে গেছে, সবচেয়ে বেশি মামলা খড়গ নিয়েছে। হাজার হাজার শিবিরের ছেলেরা কিন্তু লেখাপড়া শেষ করে দিয়েছে। তাহলে এইটা আমরা চাই না এই দেশে এসে। আমি ভাইয়ের সাথে একটু মানে মিলাতে চাই, এই গভর্নমেন্ট মূল কাজ ছিল কি? সংস্কার, বিচার এবং নির্বাচন। দেখুন এই তিনটার কোনোটাই ঠিকমতো করতে পারে নাই, বরং এর বাইরে গিয়ে কিছু কাজ করেছে। ইভেন আমরা চেয়েছিলাম যে আমার বাংলাদেশ থেকে দুর্নীতিটা অনেকটা লাগাম টেনে ধরতে পারি নাই। আমলাতন্ত্র আগের চেয়ে শক্তিশালী হয়েছে, আমলাতন্ত্র ভাঙতেই পারিনি আমরা। তাহলে এই যদি এটা যদি না করতে পারি তাহলে কে করবে? কোথায় কি যাবে? আগে ঘুষ দিতাম 5 টাকা, এখন দিতে হয় 10 টাকা। কারণ কি বলে ভাই, জিনিসের দাম বেড়ে গেছে। আমি এখন বলে যাই, সুপ্রিম কোর্ট যে জায়গাতে চিফ জাস্টিস চাচ্ছেন যে কোনোরূপ যেন ঘুষ না থাকে, সেখানে মামলা লিস্টে আনতে হলে 20,000 টাকা ঘুষ দিতে হয়। তাহলে কি আগে ভালো ছিল? আগে না, আমি এইটা বলবো না আগে ভালো ছিলাম না খারাপ ছিলাম, হ্যাঁ কিছু জায়গায় তো ভালো মন্দ থাকবেই। কথা হচ্ছে আমরা চাচ্ছি টেনে ধরতে, কিন্তু সিস্টেমে বেড়া জালে আমাদেরকে আরো বাড়তে হচ্ছে। ধরুন ট্যাক্স অফিস, বাংলাদেশের সবচেয়ে বেশি রেভিনিউ ইনকামের জায়গা, ট্যাক্স অ্যান্ড ভ্যাটের অফিস। সেখানে আমি যদি ট্যাক্স দিই 1,000 টাকা, ঘুষ দিই 2,000 টাকা। এখনও সেটা বহাল আছে, কমেনি, বেড়েছে। আমি কোথায় ঠিক করতে পারলাম? আমি চেঞ্জ করতে পারি নাই। আমলাদের কথার বাইরে আমাদের কোনো উপদেশে কাজ করতে পেরেছে? ওই দিন ফজলুল কবির সাহেব বলেছেন যে এই মাইলস্টোনের বিমানটা পড়া উচিত ছিল সচিবালয়ের উপরে। কেন বলেছেন? উনি খুব হতাশ থেকে বলেছেন। আমরা তো হতাশা দেখতে চাইনি, আমরা চেয়েছিলাম যে উপদেষ্টারা এইটা ভেঙে চুরে দিবেন, সিস্টেমটা ভেঙে দিয়ে আমরা আমাদের প্রত্যাশাটা ঠিক হবে। আজকে প্রতিরক্ষার চুক্তি করছেন, গুড, এটাতে আমি একমত, প্রতিরক্ষা আমাদের দরকার আছে, কিন্তু অবশ্যই এনশিওর করতে হবে যেন সেখানে কোনো দুর্নীতি কিংবা কারোর পকেটটা ভারী না হয়। আমার রাষ্ট্রের মানুষ অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, সেটাকে আমি ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি। কিন্তু যে সময়ে একটা নির্বাচন হচ্ছে, একটা নির্বাচিত প্রতিনিধিত্ব আসবে, সেই সময়ে বন্দরের চুক্তি কিংবা এই প্রতিরক্ষা সরঞ্জামাদি কেনার আসলে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন এই চুক্তিটা নিশ্চয়ই একদিনে হয়ে যাচ্ছে না, এটা নিশ্চয়ই অনেক দিন থেকে এটার প্ল্যানিং হয়েছে, এটা নিয়ে কথাবার্তা হয়েছে, ডায়লগ হয়েছে, দেন হয়তো ফাইনালি এটা চুক্তিতে যাচ্ছে। এটাকে আমি পজিটিভ মনে করি বিকজ অফ আমার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই নাজুক, খুবই দুর্বল। কোনো একটা দেশ যদি আমাকে একটা ড্রোনের হামলা করে, এটাকে কিন্তু ঠেকানোর মতো অপশন আমার কাছে নাই, উল্টা হামলা করার অপশনটা আমার কাছে নাই। এটা আমি ভালো মনে করি, কিন্তু এনশিওর করতে হবে যেন আমার এখানকার মধু অন্য কেউ খেয়ে না ফেলে। অর্থাৎ 5 টাকার জিনিস যেন 10 টাকা দেখিয়ে যেন 7 টাকা কেউ খেয়ে না ফেলে, এটা এনশিওর করতে হবে। সেকেন্ড হচ্ছে এই গভর্নমেন্টের অনেকগুলো আমাদের প্রত্যাশা ছিল, করতে পারি নাই। নেক্সট গভর্নমেন্ট যে আসবে তাকে আমলারা এত বেশি চেপে ধরবে, সে চাইলেও এখান থেকে বের আসতে পারবে না। অর্থাৎ আমরা আমলাতন্ত্রে যে জটিলতা থেকে বের হতে পারছি না খুব সহজে, এবং এটা আমাদের রাষ্ট্রকে অনেক বেশি খেয়ে ফেলবে, এবং মানুষের যে অধিকারটা এইটা নিশ্চিত করতে গিয়ে আমাদেরকে পদে পদে বাধাগ্রস্ত হতে হবে। জি, ব্যারিস্টার মিলি, এই যে আমরা যে কথা শুনছি নতুন সরকার এসে করতে পারবে কি পারবে না, আজকে তারেক রহমান একটি কমেন্ট করেছেন, এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে, অন্য কারো নেই। আপনি তো একটা দলে হয়তো নেতৃত্বে রয়েছেন বা নির্বাচন করছেন, অন্য দলও আছে বা 11 দলীয় জোট, তারাও নির্বাচন করছে। যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় তারা যদি জয়ী হয়, তারা কি দেশ চালাতে পারবে? দেশ চালাতে পারবে কিনা সবারই ফার্স্ট টাইম আছে। সুতরাং আমার মনে হয় এটা একটা কুতর্ক যে আমাদেরই শুধু অভিজ্ঞতা আছে। এরকম যদি এটাই ধরে নিই যে আমাদেরই শুধু অভিজ্ঞতা আছে, তাহলে এই সরকারের যারা সবচেয়ে বেশি অভিজ্ঞ 82 ব্যাচে যারা আছেন তারাই সবচেয়ে ফেইল্ড উপদেষ্টাদের মধ্যে অন্যতম। সুতরাং অভিজ্ঞতা ডাজন্ট অলওয়েজ ইকুয়াল টু সাকসেস। একটা কথা, তার একটা কথা কি ভাই যে বলল যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারেনি এই সরকার, এবং ওনারা খুব হতাশ, আমরাও হতাশ। কিন্তু এখানে একটু ওনাকে মনে করিয়ে দিতে চাই, ওনাদের দলের 3 জন কিন্তু এই সরকারে ছিলেন, এবং একজনের বিরুদ্ধে মানে শুধু নর্মাল দুর্নীতি না, মানে সাগর চুরি পুকুর চুরির অভিযোগ আছে, যেটা দুর্নীতি দমন কমিশনের তদন্ত তো স্থগিত করে রাখা হয়েছে, এবং উনি তাদের নির্বাচনী কমিটির প্রধান হিসেবে আছেন। এই দুর্নীতির লাগাম তাহলে টানবে কে? বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? যাকেই পাঠানো হচ্ছে সেই কেন দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে? এটা আমাদের প্রশ্ন নিজেদের কাছেই থাকা উচিত, কেন আমরা এই লোভটুকু সামলাতে পারছি না। তারপর আরেকটা যেটা হলো যে আমি আজকে একটা ছবি দেখেছি, আমি নিজে একজন মা হিসেবে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। একজন মা, তার সন্তানের নাম সোহেল রানা, তা লেখা আছে সোহেল রানার বডি নাম্বার 27,
কবরের পাশে, এটা মনে হয় রিসেন্টলি ফাউন্ড কবর, মা শুয়ে আছেন। আমরা না এদের কথা মনে রাখি না। আমরা যখন আমাদের এই রাজনীতিবিদরা এইসব কুতর্ক করেন, ক্যাম্পেইনে হলো একে অপরকে দোষারোপ করেন, আমরা এই রক্ত এবং শহীদদের অবদানের কথা ভুলে যাই। যার কারণে কিন্তু আমরা পারি এইসব কুতর্ক করতে, এইসব কুকথা বলতে। আমরা দেশকে, দেশের মানুষের জন্য কি করব, কিভাবে কি করব, আমার দল গেলে কিভাবে আমরা এটা রিপেয়ার করব, ট্রাস্টটাকে কিভাবে রিপেয়ার করবে, জুডিশিয়ারি কিভাবে রিপেয়ার হবে, বিচারটা কিভাবে ঠিকমতো হবে, যে বিচারগুলো পাওয়া যায়নি, শহীদদেরকে কিভাবে পুনর্বাসন করা হবে, আহতদের চিকিৎসার ব্যবস্থা কি হবে, কিভাবে আমরা জুলাইকে ধারণ করব, কিভাবে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, সেই তর্কের বদলে কে গুপ্ত, কে সুপ্ত, কে দুর্নীতিগ্রস্ত, কে কি ছিল, কে ঈদের পরে আন্দোলন করতে যেও পারে নাই, কে কি করতে পারে নাই, এইরকম কথাবার্তা যখন হয় তখন আমার মনে হয় আমি একটা রং ফিল্ডে আছি, আমার মানে রাজনীতি করার দরকার নেই, এবং আমরা আসলে ভুল করেছি রাজনীতিতে এসে। কারণ আমাদের মতো মানুষের আসলে রাজনীতিতে দেওয়ার কিছু নেই। যারা রাজনীতিতে থাকবে তারাই, যারা এইরকম দুর্নীতি এবং রক্তের উপর দাঁড়িয়ে নিজের স্বার্থের কথা চিন্তা করতে পারবে। জি আপা, আমরা শেষ মুহূর্তে আসি, 30 সেকেন্ডে যোগ করতে চান, আমরা কি এই যে কুতর্ক যেটা বলা হচ্ছে, আমরা কি কুতর্ক থেকে বেরোতে পারি না? আমরা কি দেশের স্বার্থে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেমন, এমন কিছু হতে পারি না? এটা করা, এটার জন্যই তো রাজনীতি করা, এটাই রাজনীতির একমাত্র পন্থা। কিন্তু আমরা ওই জায়গাটা ভুলে গেছি, যেটা মিলি বলল। তবে এটাও সত্যি, ঘটনা যখন ঘটে যায়, যখন ডিজাস্টার হয়ে যায়, তখন যদি ওটা নিয়ে আলোচনা না হয় তাহলে ওটা আরও আরও দাবানল হয়ে যাবে। তো দাবানল হওয়ার আগে তো এটাকে স্টপ দিস, এই জায়গাটায় আনতে হবে। সেই জায়গাটা আনা, এটাও করতে হবে, আবার ওটাও করতে হবে যে যে মাটা তার সন্তানের ওই নাম্বারের জন্য, নাম্বার নিয়ে বুকে চেপে ধরে বসে আছে, তার জন্য যাতে আর কেউ নাম্বারের পরিণত না হয়, সেই ব্যবস্থাটা করা। সেই ব্যবস্থা থেকে রাজনীতিবিদরা অনেক অনেক যোজন যোজন দূরে সরে গেছে। কোন দলকে আপনি বলবেন? এক দল টাকা পয়সার ডিমান্ড আছে, তো আরেক দল টাকা পয়সা না, আরও বড় ডিমান্ড আছে। সেই ডিমান্ডটা এমন যে রাষ্ট্রটাই ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রটার আমূল চেঞ্জ হয়ে যাবে, রাষ্ট্রটার সভরেন্টি থাকবে না। তো আপনার টাকা পয়সার চুরি হইলেও তো রাষ্ট্রটা বেঁচে থাকবে, কিন্তু সভরেন্টি যদি না থাকে তাহলে তো এই রাষ্ট্রটাই থাকলো না। আপনি সভরেন্টি ধারণও করেন না, লালনও করেন না, আবার চানও না, কিন্তু আপনি রাষ্ট্রের মজাটুকু আপনি নিতে চান, এটা হলে তো হবে না। জি জনাব শরীফ, আপনি যদি একটু যোগ আমি একটু যুক্ত করি। এই যে পাল্টাপাল্টিটা আজকে শুরু হয়নি। যেদিন মিটফোর্ডে একটা লোক মারা গেল, আপনি 1, 2, 3, 4 বলে তারেক রহমানকে তাড়া দিলেন কেন? টিনের চালে কাউয়া উঠাইছিলেন কেন? ঘটনা তো একদিনে হয়নি। এবং গণ অভ্যুত্থানের পক্ষের যারা, প্রত্যেকের বিরুদ্ধে গত 1 বছর, আমি 3-4টা নাম বলি। জুলকারনাইন শাহের, সে কি বিএনপি করে? সে কি নির্বাচন করে? সোশ্যাল মিডিয়ায় তাকে অশ্রাব্য ভাষায় কারা গালাগালি করে। ডাক্তার জাহিদ কারা গালাগালি করে, আনু মোহাম্মদ কারা গালাগালি করে, বামদেরকে কারা গালাগালি করে, উদিচিকে কারা গালাগালি করে, ছায়ানটে কারা আগুন দেয়। প্রথম আলোর কোনো ভূমিকা নাই, ডেইলি স্টারের কোনো ভূমিকা নাই। আপনি গণ অভ্যুত্থানের পক্ষে প্রত্যেককেই, কেবলমাত্র জামাত যদি হয় সে ভালো। চরমনায় হুজুর যতদিন জামাতের সঙ্গে ছিল ততদিন ভালো। আবার নাসির ভাই যতদিন জামাতের বাইরে ছিল খুবই খারাপ ছিল। নাহিদকে গালিগালাজ করেছে না? কারা করেছে? এই কর্মীরাই করেছে। সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন তাদের আচরণ। একটা বড় রাজনৈতিক দল, তারা ক্ষমতায় যেতে চায়, গুড, পাবলিক ভোট দিলে তারা যাবে, কিন্তু তাদের কর্মীদের কোনো পরিবর্তন এসেছে 1 বছরে? এমন কোনো ব্যক্তি নাই তাদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছে না। তাদের আমির প্রতিনিয়ত আহ্বান জানাচ্ছে, তার কর্মীরা সব কিছু শোনে, কিন্তু মানুষকে অশ্রদ্ধা করা, গালাগালি করা, ট্যাগ লাগানো, এই কাজটা থেকে জামাত কি বেরিয়ে এসেছে? বেরিয়ে আসেনি। অ্যাডভোকেট শাকিল, আপনি একটু যোগ করবেন যে এই যে জামাত তো আসলে যদি তারাকে নিজেরা দাবি করছে তারা ধর্মীয় ইসলামী পন্থী একটা দল, কিংবা তারা ভালো, তারা মডেল হতে চায়, তাহলে তারাই গালিগালাজের পাঠ হচ্ছে কেন? দেখুন, এটা জামাতের লোক ভালো বলতে পারবে, কিন্তু আমি যেহেতু জামাতের দলের কেউ না, আমি একটা ঐক্যের মানুষ, মানে সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে বাংলাদেশকে সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে সুন্দরভাবে আচরণ করতে হবে এবং সকল নেতাকর্মীদেরকে একটা সিস্টেমে আসতে হবে। 1, 2 হচ্ছে, আপুর কথা একটু বলি যে যদি আমার দলের কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে অবশ্যই আমি দাবি জানাচ্ছি যে এটা তদন্ত হোক, নেক্সট গভর্নমেন্ট করুক, কিন্তু আমরা কেউ
অভিযোগের ট্যাগ রাখতে চায় না, কেউ করলে অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, কারণ নতুন বাংলাদেশে দেখতে চায় না। দু একটা কথা বলতে চাই যে আমাদের দেশে 24 পরবর্তীতে 24-এর সময় যেই ভাই বোনেরা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা এখনও সেভাবে ডায়লগ করতে পারি না, তাদেরকে নিয়ে ভাবতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমার সরকার এখন পর্যন্ত শহীদের সংখ্যা আইডেন্টিফাই করতে পারে না কতজন শহীদ হয়েছে। আহতদেরকে এখন পর্যন্ত ঠিকমতো ট্রিটমেন্ট দেওয়া বা কিংবা তাদের লাইফটাকে পুনর্বাসন করার সিস্টেম চালু করতে পারি নাই। একটা কথা বলি যে তারেক জিয়া যখন দেশে আসলেন, আমরা খুব ভেবেছিলাম যে ওনারা এই অভ্যুত্থানের মূল শক্তিদেরকে নিয়ে একদিন হলো এক কাপ চা খাবে। দল মত বিষয় না, আমি এনসিপি করি, আমি জামাত করি, আমি বিএনপি করি, নো, সব দলে কিন্তু অভ্যুত্থানের মূল নায়করা আছে। উনি এটা করলে হয়তো ভালো হতো, তাহলে হয়তো আরেকটু অভ্যুত্থানটাকে নিয়ে ভাবনা যেত। যেই মা তার সন্তান হারিয়েছে সে জানে তার মায়ের কত কষ্ট। আমি এই অনেকগুলো মামলায় ফাইলিং লয়ার হয়েছি এই অভ্যুত্থানের। আমি দেখেছি শহীদের পিতা মাতার যে বুক ফাটা কান্না, আর্তনাদ, সেখানে দাঁড়ানো যায় না। তাদের মুখের দিকে তাকালে আমার কাছে মনে হয় যে আমরা অনেক ভালো আছি, আমরা অপরাধী মনে হয়, তাদের কোনো আশা পূরণ করতে পারছি না, আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি না। আমার যে ভাই মারা গেছে সে কিন্তু চাইনি যে আমি পদ চাই, আমি টাকা চাই, ক্ষমতা চাই, সে শুধু দেশটা চেঞ্জ হোক, করতে পারছি না। আমরা আজকে কাদা সরাসরি করছি। এটা না করে আমার কাছে মনে হয় গণঅভ্যুত্থানের শক্তি বা গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, এটাকে ধারণ করলে আমরা অনেক সুন্দর দেশ পাবো। ক্ষমতা আপনি কালকে যাবেন, পরশু হয়তো আমি যাব, কিন্তু কালকে যাওয়ার জন্য মারামারি করলে অভ্যুত্থান বারবার আসবে না, কিন্তু জীবন বারবার যাবে সবার। এটি ব্যারিস্টার মিলি, আপনি একটু যদি যোগ করতে চাই যে আমরা আসলে যেই পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছিলাম, আমরা যে জুলাই গণঅভ্যুত্থানে যেই জন্য সবাই অনেকে প্রাণ দিয়েছে, অনেকে হয়তো পঙ্গু হয়ে গেছে, সেই স্বপ্নটাও পূরণ হলো না। আমরা যেই গণভোটে হ্যাঁ বা নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছি, হ্যাঁ হলে কি সব কিছু ঠিক হয়ে যাবে? আমি এখন আর আশা রাখতে পারি না। আমি যদিও হ্যাঁ ভোটার পক্ষে প্রচার চালাচ্ছি, কিন্তু এত ফেইলিয়ার দেখে যে আমাদের যে সব, এটা তো আমাদের স্বপ্নের গভর্নমেন্ট বলা যায় না। আমাদের সবারই তো এখানে খুবই সাপোর্ট ছিল এই গভর্নমেন্টের প্রতি, কিন্তু এই স্বপ্নের গভর্নমেন্ট আজকে আমাদেরকে এমন জায়গায় এসে দাঁড়া করিয়েছে যে আমরা একটা টকশোতে বসে আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না। তো তাহলে আমরা হ্যাঁ ভোট হলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে সেটা কিভাবে আমরা মেনে নিব? আপনি ধরেন, আপনি যদি এটাও ধরেন যে জামাত হ্যাঁ পক্ষে, জামাত কি জুলাই সনদে সাইন করেনি? করেছে। করার পরে ওই জুলাই সনদে কি ছিল না মিনিমাম 5% মেয়েদেরকে ওনারা নমিনেশন দিবে? তারা কি বলল যে এইবার মহিলাদেরকে নমিনেশন দেওয়ার মতো সিকিউরিটি নাই দেখে আমরা দিচ্ছি না, কিন্তু তাহলে কিন্তু মহিলাদেরকে কিন্তু আবার ভোট চাইতে পাঠানো হচ্ছে। তো এইরকম দ্বিচারিতা না করে, মানে এইরকম দ্বিচারিতা যখন আমরা দেখি তখন কিন্তু তাদের যে প্রমিস সেটা আমরা মনে করি না যে এটা করতে পারবে। আবার বিএনপিও সিমিলারলি 5% প্রমিস করেছে, কিন্তু যেই 3.5% দিয়েছে তারা হলো পুরুষ যারা আছে, যারা এমপি হতে পারছেন অসুস্থতা বা কোনো কারণে, সেই পুরুষদের প্রতিনিধিদেরকে দিয়েছে, যারা রাজপথের নেত্রী, যারা মনিয়াপাদের মতো, যারা বছরের পর বছর, আমাদের তো জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি মনিয়াপারা মানে বুঝার যখন থেকে রাজনীতি বুঝি রাজপথে আছেন, কথা বলছেন, মনিয়াপাদের মতো যারা আছেন তাদের কারো তো মূল্যায়ন হয়নি। তাহলে আসলে কে প্রমিসটা রাখবে, কার উপর ভরসা করব, এবং আমাদের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এটা নিয়ে আমি খুব সন্দিহান। জি আপা, আপনি যদি একটু যোগ করেন, আমরা যে গণভোটে হ্যাঁ পক্ষে আলাপ আলোচনা করছি, তারেক রহমান নিজেও বলেছেন জুলাই সনদকে সম্মান করে হলেও হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও জামাত একটা অভিযোগ করেছে নতুন করে যে জনগণের ঠেলাই পড়ে তারা হ্যাঁ পক্ষে ভোট চাইছে, এটাকে কিভাবে দেখছেন? দেখেন, জনগণ কেউ তারেক রহমানকে ঠেলা দেয় নাই। জনগণের এই ঠেলা কোনো জনগণ বলে নাই। যে বলছে কে? উনি, যে কিনা কথা রাখেন না। উনি তো নিজেই কথা দিয়েছিলেন যে উনারা এইবার 5% নারীকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েই তো জুলাই সনদ, উনি সিগনেচার করা মানে কি ওটা মেনে নেওয়া, 5%কে নমিনেশন দিবে। উনার 0.01% দেন নাই। তার মানে কি উনি সিগনেচার করার পরেও কথার ভঙ্গ করেছে। বলে না যে জামাত যখন প্রয়োজন শরিয়া আইনের কথা বলে, যখন প্রয়োজন না শরিয়া আইন বাদ দিয়ে চলে, যখন প্রয়োজন লঘুর মধ্যে আল্লাহ লেখে, যখন প্রয়োজন আল্লাহ কেটে চেটে বাদ দিয়ে দেয়। তো ওনারা এই কাজটা ওনারা নিজেরাই তো না ভোট জয়যুক্ত করেছে মেন্টালি যদি আমি ধরি, কারণ ওনারা নারী, যার অর্ধেকের বেশি ভোট নারী, সেই নারীকে প্রবঞ্চনা করেছে, বলেছে তারা নাকি প্রশিক্ষিত না। কিন্তু সেই জায়গায় বিএনপি কি সঠিক বিচারটা করেছে? আমি বলি বিএনপি করে নাই, এটা আমরা সবসময় বলি কেউই করে নাই। 30টা দল তো মনোনয়নই দেয় নাই, থাকলেও আপনার যারা দিয়েছে ওই যেটা মিলি বলল, তো সেটার সাথে আমি বলবো
যে আপনার তো ওই কথাটাও বলার রাইটস নেই, কারণ আপনি একজনকেও দেন নাই। আর আমি যেটাই হোক, পুরুষের প্রতিনিধিত্ব করুক, জারি করুক, আমি তো নারী হিসেবে দিলাম, সে তো নারী, জেন্ডার হিসেবে নারী, সেটা পরে আমি বিচার বিশ্লেষণ করলাম। তো আপনি যে হাবুরটা চাচ্ছেন যে হায়ার না দিলে এটা ভয় পায় দিছে, এই আপনি কোন ভয় পায় আপনি এক ফোঁটা পালন করলেন না, অথচ আপনিই বলতেছেন যে গণভোট না হলে কেউ এটা করবে না, পরবর্তীতে সংসদ সদস্যরা এটা করবে না, এই আইনটা করার জন্য একদম জরুরি, এর উপর কোনো কিছু হতে পারে না। আপনি নিজেই তো ওটা অবমাননা করছেন। তাহলে আপনি কিভাবে এই কথা বলেন? সরকার কি করেছে? সরকার কি একবারও বলেছে, জিজ্ঞেস করেছে যে কেন এইটা মানা হলো না, এবং তোমরা সকলে সর্বসম্মতিক্রমে একটা জায়গায় আসছো, কেন সেটা মানলা না? একটা জায়গায় আপনি দেখছেন সব কিছু মিলে এক, যখন পুরুষের নারীদের নিয়ে কথা ওঠে মাইন্ডসেট তখন একরকম হয়ে যায়। তা আমার কথা হলো, নারীদের নিয়ে যে 5% বলা হলো, তাহলে 5% জামাত যে বললো না, তাহলে জামাত কি হাবর দিল না ভোট দিল? জি, অসংখ্য ধন্যবাদ। আজকে আর সময় দিতে পারছি না, আজ এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, এই ছিল আজকের পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।